হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটু মার্কেট নিয়ে আলোচনা করব। লাস্ট সপ্তাহে মার্কেট যথেষ্ট ভোলাটাইল ছিল। যেটা লাস্ট খবর, যেটা ট্রাম্প 14 দিনের একটা যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যে 14 ডেজ পরে আমেরিকা ডিসিশন নেবে যে ইরানের ব্যাপারে কি অবস্থান নেবে। তো সেই কারণে সে লাস্ট দিনে শুক্রবার দিন মার্কেট প্রচন্ড ভোলাটিলিটি ছিল। তারপরে এই খবর আসার পর মার্কেট একটু স্বস্তির জায়গায় ক্লোজিং দিয়েছে, যথেষ্ট মানে নিচ থেকে উপরে উঠেছে। যদিও বুধবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার থেকে কন্টিনিউয়াস 3 দিন মার্কেট কিন্তু যথেষ্ট ভোলাটিলিটি থাকে এবং নিচের দিকে যেতে চাইছিল। তো এই অবস্থায় যেটা যে নিউজগুলোর উপরে আমরা নজর রাখবো, যেটার নিউজ হচ্ছে, দেখুন এখানে যেটার মেন কারণ মার্কেটের ঘুরে দাঁড়ানো, যে ট্রাম্পস পজ অন ইরান স্পেসিফাইজ নার্ভাস মার্কেট। তো এখান থেকে মার্কেটের মানে যেভাবে নিচে যাচ্ছিল, তারপরে মার্কেট একটু ওপরের দিকে উঠেছে। 1.3% ফ্রাইডেতে রিবাউন্ড করেছে মার্কেট। তার আগেও যে নিউজটা নিয়ে যেটা আজকের নিউজে আমি দেখলাম, যে আমাদের এনএসএ, যেটা ন্যাশনাল সিকিউরিটি, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, মিস্টার অজিত দোভাল ইজ প্ল্যানিং টু চায়না ফর নেক্সট ট্রিপ। নেক্সট উইকে উনি চায়না যাচ্ছেন। এটা একটা বিরাট অর্থবহ নিউজ, যেটা কারেন্ট রিসেন্ট পরিস্থিতিতে ইসরায়েল ইরানের যেটা যুদ্ধ চলছে, সেখানে চায়নার অবস্থান কিন্তু অনেকটা ইরানের দিকে ঢুলে আছে। রাশিয়া তো ইরানকে ব্যাকই করে। তো এদিকে চায়না, রাশিয়া ইরানের দিকে মোটামুটি আছে, কিন্তু তারা কেউই যুদ্ধে জড়াতে চায় না। যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধের মধ্যস্থতা করতে যায়, তখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলে যে তুমি আগে নিজের যুদ্ধ থামাও, যেটা ইউক্রেনের সঙ্গে রাশিয়া প্রায় লাস্ট 2 বছর ধরে যুদ্ধ চলছে। তো এরকম পজিশনে রাশিয়াও বুঝতে পারছে যে আমার নিজের যুদ্ধ না থামালে আমি এখানে মধ্যস্থতা করতে যাওয়াই ভুল। তো এখানে ইন্ডিয়ার যিনি এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল চায়নার উপরে চাপ সৃষ্টি করবে, পাকিস্তানের যেসব কার্যকলাপ সেগুলো নিয়ে ডিসকাশন হবে চায়নার সঙ্গে। এবং ইন্ডিয়ার অবস্থানও মোটামুটি, ইন্ডিয়া একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে চলছে, যে ইসরায়েলের দিকেও যাচ্ছে না, আবার ইরান ইন্ডিয়ার পুরনো বন্ধু, দুটোকেই সমঝোতা করে চলছে। তো এখানে চায়নারও যেটা মানে অভিব্যক্তি, যে কোনো জায়গাতেই চায়না একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সারও দিচ্ছে, এক্ষেত্রেও তাই দিয়েছে। চায়নাও কোনো যুদ্ধে জড়াতে চায় না। এবং আমার যতটুকু ধারণা, ব্যক্তিগত মত, যে যুদ্ধে চায়না এবং ইন্ডিয়া যে যুদ্ধে জড়াবে না, সেই যুদ্ধে মানে কোনো বড় যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ এরকম পরিণত হবে না। কেননা চায়নাও ভালো করে বোঝে যে আমেরিকার কাছাকাছি তাকে যেতে এখনো 15 বছর 20 বছর লাগবে, তবে সে গ্লোবাল জায়ান্ট, একদম সুপার পাওয়ার হয়ে উঠবে। সেজন্য এই সময় চায়না যে রেটে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, সেই রেটটাকে ব্যাহত করতে চায় না। আর ইন্ডিয়াও 4th লার্জেস্ট ইকোনমি হয়েছে, তো ইন্ডিয়াও সেইভাবে সুপার পাওয়ারের দিকে এগোচ্ছে। তো ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারও সেইভাবে সচেতন যে এখানে ইন্ডিয়াও কোনো যুদ্ধে জড়াতে চায় না। তো এই পরিস্থিতিতে এই রকম প্রত্যেক পদক্ষেপ, মানে রাষ্ট্রনেতার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে ওয়ার, আমার মনে হয় এই ওয়ার গুলো অ্যাকচুয়ালি টেম্পোরারি ওয়ার, এরকম কোনো ওয়ারই বড় ওয়ারের আকার নেবে না। এগুলো মাঝে মাঝে কোনো জায়গায় কনফ্লিক্ট আসবে। যেটা মেন প্রবলেম ওয়ার্ল্ডে এখন হচ্ছে, যখন আমেরিকা একটা সময় ছিল পুরো, মানে রাশিয়া, সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর আমেরিকা ছিল পুরো পুরো ওয়ার্ল্ডের দাদা। কিন্তু এই রাশিয়া আবার মানে পুনর্ভাবে শক্তি অর্জন করছে, মানে শক্তি তো ছিলই, আবার জেগে উঠছে। চায়না সুপার পাওয়ার হিসেবে দেখা যাচ্ছে, ইন্ডিয়াও আস্তে আস্তে উন্নতি করছে। সেই জন্য আমেরিকাকে এখন সেইভাবে দাদা হিসেবে কেউ মানছে না, যে কারণে এইভাবে টাসেলের সূত্রপাত তৈরি হচ্ছে। তো যেটা ইন্ডিয়ার কনসার্ন ছিল, দেখুন এখানে একটা নিউজ ছিল, এই নিউজটাও খুব ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়া কনসাল্টিং ওয়ার্ল্ড ওয়েল ম্যাপ ফর অল্টারনেটিভ সোর্সেস। যেটা ইরান আর ইসরায়েলের যদি যুদ্ধ হয়, এখানে যেটা হরমুজ বলে একটা জায়গা আছে, যেখান থেকে একটা ট্রেড, টোটাল এশিয়ার ট্রেড, মানে ক্রুড অয়েলের ট্রেডটা হয়।
তো এই জায়গায় ইরান যদি এই গেট বন্ধ করে দেয়, এখানে যদি টোটালটা ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু সমস্ত এশিয়ান কান্ট্রিরই প্রবলেম হবে। যে হরমুজ কেন ইম্পর্টেন্ট সেই নিয়ে যদি আমি দেখছিলাম যে কেন হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ, যে প্রতিদিন 2 কোটিরও বেশি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যা 70% এশিয়ার দিক থেকে যায়। এটি বিশ্বব্যাপী মোট তেল এবং তেলজাত পণ্যের প্রায় 30%। তো সেই জন্যই ইন্ডিয়া এতটাই কনসার্ন আছে যে ইন্ডিয়া, ইউএই এবং আরব আমিরাত এদের সাথে কথা বলে যে অন্য সোর্স অলরেডি তৈরি করে রাখছে যদি এই যুদ্ধ লং টার্মে যায়। তো এবার যেটা আমি দেখছিলাম লাস্ট দিনে 20 জুন ফ্রাইডেতে, দেখুন ফার্স্ট টাইম এফআইআই 7,940 টাকার নেট বায়ার, আর সেখানে ডিআইআই দেখছিলাম ফার্স্ট টাইম 3,449 টাকার নেট সেলার। তো এটা খুবই আশ্চর্যের জিনিস, কেননা কন্টিনিউয়াস ডিআই এতদিন বাই করে যাচ্ছিল। ডিআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আর এফআইআই সেইভাবে বাই করেনি, তবে যেভাবে সেল করেছিল তারপর আস্তে আস্তে বাই করেছে, কিন্তু হিউজ টাকা শুক্রবার দিন মার্কেটে তারা ঢেলেছে, 7,940 টাকা। তো এটা একটা গুড সাইন। এবার আমরা যদি নিফটির চার্টে আসি, দেখুন ওপরে যেটা মার্কেটের একদম টপ ছিল 26,326, কারেন্টলি মার্কেট ট্রেড করছে 25,112। আমি যদি একদম টপে গিয়ে একটা লাইন টানি, দেখুন এই জায়গাটা থেকে ওপর থেকে মার্কেট এখনো মোরলেস 4.41 মানে 4.5% ডাউনে আছে। এবার যেটা মার্কেটে আমার মনে হয়, দেখুন রেজিস্ট্যান্স কাজ করছে, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স কাজ করছে, যে এই যে টপটা মানে এই রেড কালারের যে টপটা তৈরি হয়েছিল, এইখানটায় দেখবে রেজিস্ট্যান্স কাজ করছে। এখানে যদি আমি একটা লাইন টানি, তাহলে মার্কেটের রেজিস্ট্যান্স এই জায়গাটাই আছে। আর মেনলি মার্কেট আমার মনে হয় যে সাপোর্টে মুভ করবে। এইটা একটা সাপোর্ট জোন থাকতে পারে, যেটা গ্যাপ ডাউন ওপেনিং এ খুলেছিল, এইখানে একটা সাপোর্ট জোন থাকতে পারে। আর একটা সাপোর্ট জোন, এটা যে এই ব্ল্যাক লাইনটা দেখছেন, এটা 300 ডে মুভিং অ্যাভারেজের লাইন, মানে এই জায়গাটাতেও মার্কেট সাপোর্ট জোন থাকতে পারে। তো কারেন্টলি মার্কেট মোটামুটি এই এই ওপর থেকে যদি আমি এই লাইন থেকে দেখি, মোটামুটি 5%-এর রেঞ্জে মার্কেট ঘোরাফেরা করবে। তো এই মুহূর্তে এমন কোনো যদি পজিটিভ খবর আসে যে যুদ্ধ হঠাৎ করে কেউ একজন জিতে গেল বা পুরো যুদ্ধ বিরতি হয়ে গেল, এবং হয়তো এই যুদ্ধ বিরতির জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে গেল, তাহলে হয়তো খুব ভালো নিউজে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ভেঙে ওপর দিকে বেরোতে পারে। তবে সেরকম চান্সেস এই মুহূর্তে হয়তো কম, হয়তো 4-5 মাস এরকম ভোলাটিলিটি থাকবে। যেটা আমি দেখছিলাম যে বারবার 300 ডে মুভিং অ্যাভারেজ, যে এটা 300 দিনের মুভিং অ্যাভারেজের গড়। দেখুন যখনই মার্কেট কন্টিনিউয়াস এই 300 ডে মুভিং অ্যাভারেজের লাইন ওপরে উঠছে, আর মার্কেটও কন্টিনিউয়াস ওপরে উঠছে, তো এটা সবসময় নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করে। যখনই এটা কন্টিনিউয়াস মার্কেট বেড়ে যায়, তখন আবার এসে 300 ডে মুভিং অ্যাভারেজকে টাচ করে। তো টাচ করার পরে নিচে পড়ে যায়, তখন আবার 300 ডে মুভিং অ্যাভারেজ ওপরে থাকে, তো মার্কেট আবার ওপরে উঠতে থাকে। তো এইভাবেই চলতে থাকে। তো যদি আমরা আগের হিস্ট্রিও দেখি, যে যখন পড়ে নিচে চলে আসে, নিচে চলে আসার পর আবার যখন মার্কেট কন্টিনিউয়াসলি বাড়ে, তো কন্টিনিউয়াসলি একদম বেড়ে যায় না, কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার টাচ করে। যেমন এক্স্যাক্ট দেখুন এই জায়গাটাতে হয়েছিল 2022 সালের জুন জুলাই করে, যখন মার্কেট অনেকটা ওপর থেকে, দেখুন এই জায়গাটাতে ফার্স্ট টাইম মানে এই এই জায়গাটাতে সেকেন্ড টাইম টাচ করলো, এই জায়গাটাতে ফার্স্ট টাইম টাচ করে, টাচ করার পর মার্কেট এখান থেকে প্রায় 5%, 7%-এর মতো ওপরের দিকে যায়, আবার ওখান থেকে কারেকশন হয়ে কিন্তু আবার এখানে টাচ করার পর নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে। তো এটা বারবারই হয়। তো আগেও যদি আমরা দেখি, দেখুন যে লেভেলে হয়েছিল 2016 সালেও এরকম দেখেছি। 2016 সালেও দেখুন একদম সেম জিনিস, মার্কেট ওপরে মার্কেট ট্রেড করছিল, আবার 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসে, কিছুদিন নিচে থাকার পর আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে। তো এখানে কারেন্টলি যেটা আমার মনে হয়, যে 300 ডে মুভিং অ্যাভারেজ এটা একটা বিগ সাপোর্ট। এই সাপোর্ট জোনের মধ্যে মার্কেট থাকবে, যেটা 23,919 থেকে 25,112 এই রেঞ্জে থাকবে। যদি কোনো
বিরাট ভালো নিউজ আসে তাহলে এই রেজিস্ট্যান্সকে ভেঙে মার্কেট আবার টপের দিকে যাবে। তো এই মুহূর্তে যারা পুরোপুরি ইনভেস্টার, যারা লং টার্ম ইনভেস্টার, 2 বছর 3 বছর এর জন্য টাকা ইনভেস্টমেন্ট করছেন, তারা তারা তো একদম শান্তির জন্য ইনভেস্টমেন্ট করেন। তো সেই সেই রকম ইনভেস্টারদের জন্য এই সামনে 4-5 মাস মার্কেট না দেখাই ভালো, খুবই ভোলাটিলিটি থাকবে। আর যদি আমার মতো যারা ইনভেস্টার এবং কিছুটা পরিমাণে ট্রেডার, তো আমার যেটা স্ট্র্যাটেজি থাকে যে এই ধরনের মার্কেটে আমার 80% টাকা এই রেজিস্ট্যান্স জোনে ওপরের জায়গায় যেসব কোম্পানি ভালো করে, যেসব কোম্পানি রেজিস্ট্যান্স টাচ করছে সেই জায়গায় আমি সেল আউট করি, আবার নিচের দিকে এলে নিচে কিনতে পারি। তো যদি মার্কেট পড়ে তো আমার 20 টাকা হাতে থেকে যায় যে কেনার জন্য। আর যদি মার্কেট ওঠে তাহলে তাহলে আমার 80 রুপিস পড়ে থাকে, সেখানে তো আমার গ্রোথ পাবোই। তো এরকম স্ট্র্যাটেজি হতে পারে। তো আগামী দিনে বলা খুবই মুশকিল যে মার্কেট কোথায় যাবে, এগুলো সবই প্রবাবিলিটি, কেননা আমরা কেউই মানে মানে সবকিছু জানি না যে মার্কেট এখান থেকে এখানে হবে, এবং টেকনিক্যাল অ্যানালিসিস কোনোদিন বলতে পারে না যে এরপরে এই হবে। সবকিছু প্রবাবিলিটির উপরে নির্ভর করে। তো আমাদের সতর্কভাবে চলতে হবে। তবে যারা একটু এজেড ইনভেস্টার, 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের একটু মাঝে মাঝে চিন্তা হয়, আমার কাছে ফোনও আসে। তো তাদের আমি বলি, তা আপনারা মেনলি ইকুইটি মানে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, সেরকম কোনো স্মল ক্যাপ জাতীয় ফান্ডে না ইনভেস্টমেন্ট করাই ভালো। ইকুইটি হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, যেখানে 65% ইকুইটি, 35% ডেট থাকে, যেখানে ভোলাটিলিটি অনেক কম থাকবে। তো আমার যতটুকু বোধ বুদ্ধি তাতে আমার মনে হয় যে আমরা ভুল রানেই আছি। তো সাময়িকভাবে হয়তো এইসব যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, এই যুদ্ধ একদিন হঠাৎ করেই থেমে যাবে, সেদিন আবার মার্কেট একদম রকেটলি মানে ওপরে উঠবে। সেটা কিন্তু এখন টাইম সাপেক্ষ ব্যাপার, হয়তো 2-3-4 মাস চলবে। তো ততদিন আমাদের একটু শান্ত থাকতে হবে, কোনো প্যানিক করলে হবে না, লং টার্ম ইনভেস্টমেন্টে ধরেই থাকতে হবে যে ওয়ার ইজ টেম্পোরারি। কিন্তু মানে মার্কেটের বুল রানে আমরা আছি। তো এখান থেকে মার্কেট অনেক ওপরে যাওয়ারই চান্স, মাঝে মার্কেট 5% 7% নেমে আসতে পারে। আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এই যে এই গ্যাপটার কাছেও মার্কেট কিন্তু আহ, এলেও আসতে পারে, কোনো খুব খারাপ নিউজে হয়তো 7-8% পড়তে পারে, কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম 5%ই হয়তো পড়বে। আবার ওপরের দিকে গেলে এই রেজিস্ট্যান্স ভাঙলে কিন্তু মার্কেট ওপরে গিয়ে একদম টপের কাছাকাছি গিয়ে থামতে পারে। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে প্রায়ই আসি। চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।